আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ মূল্য সংযোজন কর, যাকে আমরা সহজ ভাষায় ভ্যাট বলে বুঝে থাকি, সেই ভ্যাট বিষয় নিয়ে আলোচনা করব। ভ্যাট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ভ্যাট বিষয়ে আমাদের দেশের জনগণের যথেষ্ট স্বচ্ছ ধারণা না থাকার কারণে নানাবিধ জটিলতার সৃষ্টি হয়। জনগণ সঠিকভাবে ভ্যাট সংক্রান্ত নিয়মকানুন পরিপালন করতে পারে না। দেশে মানসম্মত ভ্যাট ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে না। ভ্যাটে অনুপ্রবেশ করছে নানা ধরনের বিচ্যুতি। ফলশ্রুতিতে ভ্যাটে কাঙ্ক্ষিত পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হচ্ছে না। ভ্যাটের গুরুত্ব আমাদের জীবনে কতটুকু, আমাদের জাতীয় জীবনে কতটুকু, সে বিষয়ে আমি কিঞ্চিত আলোকপাত করব। আমাদের সরকারের যে সর্বমোট রাজস্ব আদায়, তার প্রায় 85% আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ডের যে রাজস্ব আদায়, তার প্রায় 50% আদায় হয় ভ্যাট আইনের আওতায়। আমরা জানি, ভ্যাট আইনের আওতায় আমদানি এবং উৎপাদন পর্যায়ে ভ্যাট, সম্পূরক শুল্ক এবং উৎপাদন পর্যায়ে টার্নওভার কর আদায় করা হয়। সম্প্রতি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 জাতীয় সংসদে গৃহীত হয়েছে। এই আইনটি 2015 সালের জুলাই মাস নাগাদ সম্পূর্ণরূপে কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে। নতুন আইনটি কার্যকর হলে ভ্যাট থেকে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায় প্রায় 70% উন্নীত হবে বলে আশা করা যাচ্ছে। 1991 সালে আমাদের দেশে ভ্যাট ব্যবস্থা প্রবর্তন করা হয়। 1991 সালে ভ্যাট ব্যবস্থা প্রবর্তন করার বছরে আমদানি এবং উৎপাদন পর্যায়ে সর্বমোট ভ্যাট আদায় হয়েছিল 1735 কোটি টাকা। 1999-2000 অর্থ বছরে আমদানি এবং উৎপাদন পর্যায়ে সর্বমোট ভ্যাট আদায় হয়েছিল 5174 কোটি টাকা। 2005-06 অর্থ বছরে আমদানি এবং উৎপাদন পর্যায়ে সর্বমোট ভ্যাট আদায় হয়েছিল 12,363 কোটি টাকা। 2010-11 অর্থ বছরে ভ্যাট আমদানি এবং উৎপাদন পর্যায়ে ভ্যাট আদায় হয়েছে 29,858 কোটি টাকা। 2011-12 অর্থ বছরে আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট আদায় হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। 2012-13 অর্থ বছরে ভ্যাট খাতে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা প্রায় 40,000 কোটি টাকা। আমাদের অভ্যন্তরীণ রাজস্ব আদায় বৃদ্ধি করতে হবে। অভ্যন্তরীণ রাজস্ব আদায় বৃদ্ধির সর্বোত্তম হাতিয়ার হলো ভ্যাট। এই ভ্যাট আদায় বৃদ্ধি করতে হলে আমাদের ভ্যাট সংক্রান্ত আইন কানুন বিধিবিধান সহজীকরণ করতে হবে। মানুষকে ভ্যাট সংক্রান্ত জ্ঞান সহজভাবে মানুষকে দিতে হবে, যেন মানুষ সহজভাবে ভ্যাট সংক্রান্ত নিয়মকানুন পরিপালন করতে পারে এবং ভ্যাট সংক্রান্ত নিয়মকানুন পরিপালন করার ফলে রাজস্ব ফাঁকি হ্রাস পাবে। দেশে স্বচ্ছ এবং আধুনিক এবং আদর্শ ভ্যাট ব্যবস্থা প্রবর্তিত হবে, দুর্নীতি হ্রাস পাবে এবং ভ্যাট আদায় ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে। ভ্যাট সংক্রান্ত আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের জানা দরকার ভ্যাট কি। ভ্যাটের বয়স বেশি দিন নয়। 1954 সালে ফ্রান্সে ভ্যাট ব্যবস্থা ব্যাপকভাবে প্রচলন করা হয়। সেই সময়কে ভ্যাট ব্যবস্থার ভিত্তি ধরলে ভ্যাটের বয়স প্রায় 60 বছরের কাছাকাছি। অবশ্য ভ্যাটের ধারণা আসে তারও অনেক পূর্বে। 1920 সালে জার্মান ব্যবসায়ী
ভন ভার্ডেন সিমেন্স প্রথমে ভ্যাটের ধারণা দেন। ভ্যাট কি তা বুঝতে হলে আমাদের জানা দরকার যে ভ্যাট ব্যবস্থার পূর্বে যে কর ব্যবস্থা ছিল সে কর ব্যবস্থা কি। ভ্যাট ব্যবস্থার পূর্বে যে কর ব্যবস্থা ছিল সে কর ব্যবস্থার নাম আবগারি কর ব্যবস্থা, এক্সাইজ ট্যাক্স সিস্টেম। ভ্যাট এবং আবগারি কর ব্যবস্থার উপর আলোচনা করার প্রারম্ভে কিছু প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করা প্রয়োজন। আমরা জানি সরকারের আয় এবং ব্যয় করতে হয়। সরকারের আয়কে আমরা বলি রাজস্ব। সরকারের যে রাজস্ব আয়, এই রাজস্ব আয়কে দুই ভাগে ভাগ করা যায়, কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব। ট্যাক্স রেভিনিউ অ্যান্ড নন ট্যাক্স রেভিনিউ। ট্যাক্স রেভিনিউ হলো বিভিন্ন ট্যাক্স থেকে সরকার যে ইনকাম করে, যেমন ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমস ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি ইত্যাদি। আর কর বহির্ভূত রাজস্ব হলো কর ছাড়া সরকারের আর যে সমস্ত উপার্জনের সোর্স আছে সেগুলো, যেমন সরকার ব্যবসা করে উপার্জন করে, সরকার কোনো কিছু বিক্রি করে উপার্জন করে, লাইসেন্স দিয়ে ফি নিয়ে উপার্জন করে ইত্যাদি। কর রাজস্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স, প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর। প্রত্যক্ষ কর হলো যা সরাসরি নিয়ে নেওয়া হয় মূলত ইনকাম থেকে, আর পরোক্ষ কর হলো পণ্য এবং সেবার সাথে যে কর সংগ্রহ করা হয় তা হলো পরোক্ষ কর। ভ্যাট একটি পরোক্ষ কর, পণ্য এবং সেবার সাথে, সেবার মূল্যের সাথে ভ্যাট আদায় করা হয়। ভ্যাটের পূর্বে যে কর ব্যবস্থা ছিল সেই কর ব্যবস্থা আবগারি কর ব্যবস্থা। আমরা ইতপূর্বে বলেছি। এখন আমরা দেখব আবগারি কর ব্যবস্থা কি, আবগারি কর ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কি ছিল, কেন ভ্যাট ব্যবস্থায় উত্তরণ করতে হলো এবং ভ্যাট ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কি। আমরা এখন ভ্যাট ব্যবস্থার পূর্ববর্তী কর ব্যবস্থা আবগারি কর নিয়ে আলোচনা করব। আমরা একটা উদাহরণের মাধ্যমে আবগারি কর ব্যবস্থা উপস্থাপন করব। এই উদাহরণে আমরা দেখতে পাই একটা শ্যাম্পু উৎপাদন করে একটা প্রতিষ্ঠান। এই শ্যাম্পু উৎপাদন করতে উপকরণের মূল্য 17 টাকা, উপকরণের উপর আবগারি কর 3 টাকা, মোট 20 টাকা উপকরণ প্রসেস করে একটা শ্যাম্পু উৎপাদন করা হয়। এই 20 টাকার উপরে 10 টাকা মূল্য সংযোজন করে উৎপাদন পর্যায়ে এই শ্যাম্পুটার বিক্রয় মূল্য হয় 30 টাকা। ধরা যাক উৎপাদন পর্যায়ে 20% আবগারি কর প্রচলিত আছে। 30 টাকার উপরে 20% অর্থাৎ 6 টাকা আবগারি শুল্ক পরিশোধ করে উৎপাদন পর্যায়ে 36 টাকায় এই শ্যাম্পুটা বিক্রি করা হয়। এরপর ডিস্ট্রিবিউটর 36 টাকায় শ্যাম্পুটা কিনে নিয়ে যান। তিনি ক্রয় মূল্যের মধ্যে 36 টাকার ভিতরে 6 টাকা আবগারি শুল্ক রয়েছে। তিনি এর উপরে 14 টাকা মূল্য সংযোজন করেন। মূল্য সংযোজন করে 50 টাকায় এই শ্যাম্পুটি তিনি বিক্রি করেন। বিক্রি করার সময় ধরা যাক আবার এই পর্যায়ে 20% আবগারি শুল্ক প্রচলিত আছে। 50 টাকার উপর 20% আবগারি শুল্ক অর্থাৎ 10 টাকা যোগ করে 60 টাকায় তিনি এই শ্যাম্পুটি বিক্রি করেন। এরপর এই শ্যাম্পুটি কিনে নিয়ে যান পাইকারি বিক্রেতা। পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য 60 টাকা। এই 60 টাকার মধ্যে আবগারি কর রয়েছে 10 টাকা। তিনি 20 টাকা মূল্য সংযোজন করেন। তার বিক্রয় মূল্য 80 টাকা। ধরা যাক 80 টাকার উপর এই পর্যায়ে 20% আবগারি কর প্রচলিত রয়েছে। এই পর্যায়ে 16 টাকা আবগারি কর সহ 96 টাকায় তিনি শ্যাম্পুটি বিক্রি করেন। এখানে একটি বিষয় সতর্কতার সাথে লক্ষণীয়, যা দেখে আমরা বুঝতে পারবো আবগারি কর কি ছিল, এবং এরপর আমরা আরো বুঝতে পারবো যে ভ্যাট ব্যবস্থায়
কি পরিবর্তন এসেছে। শ্যাম্পুর উৎপাদন পর্যায়ে আমরা দেখলাম যে উপকরণ কেনা হয়েছিল 17 টাকা, তার মধ্যে 3 টাকা ছিল আবগারি কর। উৎপাদন পর্যায়ে যখন 30 টাকায় শ্যাম্পুটা বিক্রয় করা হলো, তখন এই 30 টাকার মধ্যে 3 টাকা আবগারি কর অন্তর্ভুক্ত হয়ে গেল। 30 টাকার উপরে পুনরায় আবগারি করের হার প্রয়োগ করা হলো, অর্থাৎ আবগারি করের উপরে আবার আবগারি কর আরোপিত হলো। একইভাবে পরবর্তী পর্যায়ে 36 টাকা ছিল ক্রয় মূল্য, যার মধ্যে 6 টাকা ছিল আবগারি কর। এই পর্যায়ে বিক্রয় মূল্য সংযোজন সহ নির্ধারণ করা হলো 50 টাকা। এই 50 টাকার মধ্যে পূর্বে প্রদত্ত 6 টাকা আবগারি কর, তার পূর্বে প্রদত্ত 3 টাকা আবগারি কর, সব যোগ হয়ে 50 টাকা হলো বিক্রয় মূল্য। 50 টাকার উপরে আবার আবগারি করের হার প্রয়োগ করা হলো, অর্থাৎ এখানে পূর্বে প্রদত্ত আবগারি করের উপর আবার আবগারি কর আরোপিত হলো। আবগারি কর সিস্টেমে এই যে সমস্যা, সেই সমস্যা যেটা আমরা এখন দেখলাম তা হলো করের উপর কর আরোপ। এই করের উপর কর আরোপ, ট্যাক্স অন ট্যাক্স, এটা ছিল আবগারি কর ব্যবস্থার একটা অন্যতম দুর্বলতা। জনগণ কর দিবে করের উপর নয়, জনগণ কর দিবে পণ্যের মূল্যের উপর, সেবার মূল্যের উপর। আমরা দেখলাম আবগারি করের মূল বৈশিষ্ট্য কি ছিল। আবগারি করের অন্যতম বৈশিষ্ট্য ছিল আবগারি কর ব্যবস্থায় করের উপর কর আরোপিত হতো, যা ছিল কর ব্যবস্থার একটা অন্যতম দুর্বলতা। কর ব্যবস্থার এই দুর্বলতা উত্তরণ ঘটানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। ভ্যাট আসার পর এই দুর্বলতা অনেকাংশে উত্তরণ ঘটে। এখন আমরা দেখব আবগারি কর ব্যবস্থা থেকে কিভাবে ভ্যাট ব্যবস্থায় উত্তরণ ঘটানো হয়েছে এবং আবগারি কর ব্যবস্থার এই যে করের উপর কর, এই করের উপর কর কিভাবে ভ্যাট ব্যবস্থায় নিরসন করা হয়েছে। আমরা ইতোপূর্বে যে শ্যাম্পুর উদাহরণ উপস্থাপন করেছিলাম, সেই শ্যাম্পুর উদাহরণ দিয়ে আমরা দেখব কিভাবে ভ্যাট ব্যবস্থায় করের উপর কর আরোপিত হয় না। একইভাবে আগের মতোই উৎপাদন স্তরে উপকরণ মূল্য 17 টাকা, উপকরণের উপরে ভ্যাট পরিশোধ করা হয়েছে 3 টাকা। মোট উৎপাদন পর্যায়ে উপকরণের মোট মূল্য 20 টাকা। এই 20 টাকা উপকরণ প্রসেস করে একইভাবে একটা শ্যাম্পু উৎপাদন করা হলো, 10 টাকা মূল্য সংযোজন করা হলো, 30 টাকায় বিক্রি করা হলো। বিক্রয় পর্যায়ে 6 টাকা ভ্যাট পরিশোধ করা হলো। আবার পরবর্তী পর্যায়ে 36 টাকা ক্রয় মূল্যের সাথে 14 টাকা মূল্য সংযোজন করা হলো, 50 টাকায় বিক্রি করা হলো, 50 টাকার উপরে 10 টাকা ভ্যাট পরিশোধ করা হলো। এর পরবর্তী পর্যায়ে 60 টাকা ক্রয় মূল্য, এর মধ্যে 10 টাকা রয়েছে ভ্যাট, এর উপরে 20 টাকা মূল্য সংযোজন করে 80 টাকায় বিক্রি করা হলো। এরপর এর উপরে 16 টাকা ভ্যাট পরিশোধ করা হলো। এখানে উল্লেখ করার বিষয় হলো, প্রথমে উৎপাদন পর্যায়ে যখন শ্যাম্পুটি উৎপাদন করা হয়, তখন উপকরণের উপরে যে 3 টাকা ভ্যাট পরিশোধ করা হয়েছিল, সেই 3 টাকা এই পর্যায়ে উৎপাদক তার খাতায় জমা করে নেন। অর্থাৎ তিনি ইতোপূর্বে 3 টাকা ভ্যাট দিয়ে আসছেন, সেই 3 টাকা ভ্যাট তিনি তার খাতায় জমা করে নিলেন। এই জমা করে নেওয়াকে বলা হয় উপকরণ কর রেয়াত, ইনপুট ট্যাক্স ক্রেডিট। উৎপাদন পর্যায়ে তিনি 6 টাকা ভ্যাট পরিশোধ করলেন, আর ইতোপূর্বে পরিশোধিত 3 টাকা ভ্যাট তিনি তার খাতায় জমা করে নিলেন। অর্থাৎ এখানে আর ভ্যাটের উপর ভ্যাট আরোপিত হলো না। ঠিক তেমনি ভাবে পরবর্তী পর্যায়ে 36 টাকায় শ্যাম্পুটি ক্রয় করা হয়েছে, এর মধ্যে 6 টাকা আছে ভ্যাট, তিনি 6 টাকা তার রেজিস্টারে জমা করে নিলেন। জমা করে নেওয়ার পর তিনি 50 টাকায় যখন শ্যাম্পুটি বিক্রি করলেন, 10 টাকা ভ্যাট পরিশোধ করলেন। অর্থাৎ তিনি 10 টাকা ভ্যাট সরকারকে পরিশোধ করলেন এবং 6 টাকা ভ্যাট তিনি তার খাতায় জমা করে নিলেন। অর্থাৎ তিনি এই পর্যায়ে 4 টাকা ভ্যাট পরিশোধ করলেন আর 6 টাকা ভ্যাট রেয়াত নিয়ে নিলেন। একইভাবে পরবর্তী পর্যায়েও আগের পর্যায়ে প্রদত্ত ভ্যাট তিনি তার খাতায় জমা করে নেন, এরপর মূল্য সংযোজন করেন, সংযোজিত মূল্যের উপরে ভ্যাট পরিশোধ করেন। ভ্যাট ব্যবস্থার এই যে পূর্বে প্রদত্ত ভ্যাট নিজে জমা করে নেওয়া, মূল্য সংযোজন করা এবং সংযোজিত মূল্যের উপরে ভ্যাট পরিশোধ করা, এই পদ্ধতিকে বলা হয়
উপকরণ কর রেয়াত ব্যবস্থা। উপকরণ কর রেয়াত ব্যবস্থা ভ্যাট ব্যবস্থার প্রাণ। উপকরণ কর রেয়াত ব্যবস্থার মাধ্যমে ভ্যাট ব্যবস্থায় করের উপর কর তিরোহিত করা হয়েছে। ভ্যাট ব্যবস্থায় থিওরিটিক্যালি তাত্ত্বিকভাবে করের উপর কর আরোপিত হয় না। প্রতিটি পর্যায়ে পূর্বে প্রদত্ত ভ্যাট রেয়াত নিয়ে নেওয়া হয়, মূল্য সংযোজন করা হয় এবং সংযোজিত মূল্যের উপরে ভ্যাট পরিশোধ করা হয়। তাই দেখা যায় প্রতিটি পর্যায়ে প্রদত্ত ভ্যাট আর পূর্বে রেয়াত গ্রহণকৃত ভ্যাট এর মাঝে যে পার্থক্য, সেই পার্থক্য পরিমাণ ভ্যাট সরকারি খাতে জমা দেওয়া হয়। এভাবে প্রতিটি পর্যায়ে ভ্যাটের আপতন সমানভাবে পড়তে থাকে, তাই ভ্যাটের ভার কোনো পর্যায়ে বেশি হয় না। আমরা আবগারি কর আর ভ্যাট ব্যবস্থার মধ্যে যে মূল পার্থক্য, সেই মূল পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। মূল পার্থক্য হলো উপকরণ কর রেয়াত ব্যবস্থা। আবগারি কর ব্যবস্থায় উপকরণ কর রেয়াত ব্যবস্থা ছিল না। ভ্যাট ব্যবস্থায় উপকরণ কর রেয়াত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার ফলে ভ্যাট ব্যবস্থায় করের উপর কর নিরসন করা হয়েছে। প্রকৃতপক্ষে করের উপর কর নিরসন অর্থাৎ উপকরণ কর রেয়াত ব্যবস্থা, ইনপুট ট্যাক্স ক্রেডিট মেকানিজম প্রতিষ্ঠা করা ভ্যাট ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। ভ্যাট ব্যবস্থার অর্থই হলো অর্থনৈতিক সকল কর্মকাণ্ডে, বিশেষ করে ভ্যাটযোগ্য সকল কর্মকাণ্ডের উপর সকল পর্যায়ে উপকরণ কর রেয়াত ব্যবস্থা প্রচলিত করা। উপকরণ কর রেয়াত ব্যবস্থা সার্বিকভাবে সুচারুভাবে প্রতিষ্ঠিত করতে পারলে স্ট্যান্ডার্ড আধুনিক মানসম্মত ভ্যাট ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যায়। আমরা এতক্ষণ আবগারি কর ব্যবস্থা এবং ভ্যাট ব্যবস্থার পার্থক্য নিয়ে আলোচনা করলাম। আমরা আশা করি দর্শকগণ আপনারা আবগারি কর ব্যবস্থা এবং ভ্যাট ব্যবস্থার পার্থক্য সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আমরা ভ্যাট ব্যবস্থার ইতিহাস নিয়ে আলোচনা করব। আমরা ভ্যাট ব্যবস্থা কি সেটা আলোচনা করেছি, উপকরণ কর রেয়াত ব্যবস্থা কি আমরা আলোচনা করেছি, ভ্যাট ব্যবস্থা এবং আবগারি কর ব্যবস্থার মধ্যে পার্থক্য কি তা আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব ভ্যাট ব্যবস্থার ইতিহাস। ভ্যাট কিভাবে পৃথিবীতে আসলো। আমরা ইতোপূর্বে আলোচনা করেছি ভ্যাট ব্যবস্থার পূর্বে আবগারি কর ব্যবস্থায় করের উপর কর প্রযোজ্য হতো। এই করের উপর কর নিরসন করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। 1920 সালে সর্বপ্রথম জার্মান ব্যবসায়ী ভন ভার্ডেন সিমেন্স তিনি বলেন কিভাবে এই করের উপর কর নিরসন করা যায়। তিনি বলেন, আমরা যদি পূর্বে প্রদত্ত কর আমাদের খাতায় জমা করে নিই, এরপর আমরা যদি মূল্য সংযোজন করি, মূল্য সংযোজন করার পর সংযোজিত মূল্যের উপর আমরা যদি কর পরিশোধ করি, তাহলে করের উপর কর আরোপিত হয় না। ভ্যাট সম্পর্কিত প্রথম ধারণা দেন তিনি, ভন ভার্ডেন সিমেন্স। এরপর এই ধারণা থেকে অনেক গবেষণা করা হয়, অনেক চিন্তা ভাবনা করা হয়। এরপর 1937 সালে এই কনসেপ্টকে বাস্তবায়ন করে ফ্রান্সে সর্বপ্রথম সীমিত আকারে আমদানি এবং উৎপাদন পর্যায়ে ভ্যাট ব্যবস্থা প্রচলিত হয়। এই পর্যায়ে আমরা ভ্যাটের স্তরগুলো নিয়ে আলোচনা করব। ভ্যাটের 3টি স্তর রয়েছে: আমদানি পর্যায় ইম্পোর্ট স্টেজ, প্রোডাকশন স্টেজ উৎপাদন পর্যায় এবং ট্রেডিং স্টেজ ব্যবসায়ী পর্যায়। যখন কোনো পণ্য বা সেবা আমদানি করা হয়, তখন আমদানি পর্যায়ে ভ্যাট আরোপ করা হয় এবং আদায় করা হয়। এই ভ্যাটকে আমদানি পর্যায়ের ভ্যাট বলে। যখন দেশের অভ্যন্তরে কোনো পণ্য বা সেবা উৎপাদন করে সরবরাহ করা হয়, তখন সরবরাহ মূল্যের উপর থেকে ভ্যাট আদায় করা হয়। এই ভ্যাটকে উৎপাদন পর্যায়ের ভ্যাট বলে। আমদানি এবং উৎপাদন করার পর এই পণ্য ভোক্তার হাতে পৌঁছাতে কতগুলো স্তর অতিক্রম করে, যেমন কমিশন এজেন্ট, ডিস্ট্রিবিউটর, ডিলার, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, ক্ষুদ্র দোকানদার। এই সমস্ত হাত অতিক্রম করে কোনো একটি পণ্য সর্বশেষ ভোক্তার হাতে পৌঁছায়। এই সকল স্তরকে ব্যবসায়ী স্তর বলে। ব্যবসায়ী স্তরেও ভ্যাট আদায় করা হয়। ব্যবসায়ী স্তরে যে ভ্যাট আদায় করা হয় তাকে ব্যবসায়ী স্তরে ভ্যাট বলে। আমাদের মনে রাখা দরকার যে ব্যবসায়ী স্তরে পণ্যের গুণগত মান, বৈশিষ্ট্য, আকার প্রকারের কোনো পরিবর্তন হয় না।
যেভাবে পণ্য আমদানি করা হয়েছে বা যে উৎপাদন করার পর পণ্য যেভাবে আসে ঠিক সেইভাবে এই ব্যবসায়ী স্তরে পণ্য হাত বদল হতে থাকে এবং সর্বশেষে পণ্যটি ওইভাবেই ভোক্তার হাতে পৌঁছায় এবং ভোক্তা সর্বমোট মূল্য এবং ভ্যাট পরিশোধ করে। আমরা বলছিলাম ভ্যাটের ইতিহাস। 1937 সালে ফ্রান্সে সর্বপ্রথম আমদানি এবং উৎপাদন পর্যায়ে সীমিত আকারে ভ্যাট প্রচলন করা হয়। এরপর 1954 সালে ফ্রান্সে ব্যাপকভাবে ভ্যাট প্রচলন করা হয় আমদানি পর্যায়ে, উৎপাদন পর্যায়ে এবং ট্রেডিং পর্যায়ে অর্থাৎ ব্যবসায়ী পর্যায়ে। এখানে বলে রাখা দরকার যে উন্নত ভ্যাট ব্যবস্থায় ভ্যাটের স্তর 4টি। আমদানি পর্যায়, উৎপাদন পর্যায় এবং ব্যবসায়ী পর্যায়কে 2 ভাগে ভাগ করা হয়েছে। তা হলো হোলসেল পর্যায় এবং রিটেইল পর্যায়। 1954 সালে ফ্রান্সে ব্যাপকভাবে ভ্যাট প্রচলন করার পর ভ্যাট সম্পর্কে ইউরোপে সচেতনতা বৃদ্ধি পায়। ইতোমধ্যে আরও কিছু ডেভেলপমেন্ট হতে থাকে। ইতোমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাইপোলার ইন্টারন্যাশনাল সিস্টেম গড়ে উঠেছে। ইউরোপের যে সমস্ত কলোনি ছিল এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকাতে, এই সমস্ত কলোনিগুলো ক্রমে ক্রমে স্বাধীন হতে থাকে, যার ফলে ইউরোপিয়ান দেশগুলো তারা নতুনভাবে চিন্তা ভাবনা করতে থাকে। আমরা জানি ইউনাইটেড কিংডম, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ডস এই সমস্ত দেশের কলোনি ছিল এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার অধিকাংশ দেশ। কলোনিয়াল পিরিয়ডে এই কলোনিয়াল মাস্টার্সরা তারা শুধুমাত্র নিজ নিজ কলোনির সাথে ট্রেড করত। ফ্রান্স ট্রেড করত ফ্রেঞ্চ কলোনির সাথে, ইউকে ট্রেড করত ব্রিটিশ কলোনির সাথে, স্পেন ট্রেড করত স্প্যানিশ কলোনির সাথে। ইউরোপে এই দেশগুলোর মধ্যে নিজেদের মধ্যে খুব একটা সুসম্পর্ক ছিল না, এমনকি তারা নিজেদের মধ্যে অনেক যুদ্ধ বিগ্রহ সংঘটিত করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন তাদের কলোনিগুলো একের পর এক স্বাধীন হতে শুরু করলো, তখন ইউরোপের এই দেশগুলো অনুধাবন করতে পারলো যে তাদের মধ্যে এখন সহযোগিতা বৃদ্ধি করা দরকার। তাই তারা রিজনাল কোঅপারেশন বৃদ্ধির জন্য তারা একটা সংগঠন প্রতিষ্ঠিত করে। সংগঠনটির নাম ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, ইইসি। এই সংগঠনটি বলে বলে বৃদ্ধি পেতে পেতে বর্তমানে সংগঠনটি ইইউ, ইউরোপিয়ান ইউনিয়নের রূপ নিয়েছে এবং বর্তমানে সেখানে সিঙ্গেল কারেন্সি এবং সিঙ্গেল পাসপোর্ট, তাছাড়া আরও অনেক ক্ষেত্রেই তাদের মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি প্রতিষ্ঠিত করার পর একটা খুব হাই পাওয়ার্ড কমিটি প্রতিষ্ঠা করা হয়। সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয় এই দেশগুলোর মধ্যে রিজনাল কোঅপারেশন বৃদ্ধি করতে হলে কি কি করা দরকার সে বিষয়ে সাজেশন দিতে। এই কমিটি সাজেশন দেয় যে রিজনাল কোঅপারেশন বৃদ্ধি করতে হলে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এবং সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার হারমোনাইজ করতে হবে। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেমন রেলপথ, সড়কপথ বিভিন্ন দেশের মধ্যে একরকম হতে হবে। যদি এক দেশে ব্রডগেজ রেলপথ থাকে, অন্য দেশে মিটার গেজ রেলপথ থাকে, তাহলে রেল চলাচল সুষ্ঠুভাবে হবে না। একইভাবে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ যে সমস্ত আইন কানুনের ক্রস বর্ডার ইমপ্লিকেশনস আছে, সেই সমস্ত আইন কানুন, ট্যাক্সেশন ল, কুরিয়ার ল, বিমা ল, ফ্রেইট ল, এই সমস্ত আইন কানুন সব একরকম করা দরকার। এই সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার একরকম করার অভিপ্রায় তখন এই কমিটি সাজেশন দেয় যে সম্প্রতি ফ্রান্সে ভ্যালু অ্যাডেড ট্যাক্স নামে একটি মডার্ন ট্যাক্স ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এখন ইউরোপের সব দেশগুলোকে যারা ইইসির মেম্বার কান্ট্রি তাদেরকে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। এই কমিটি ইউরোপের ইইসিভুক্ত সব দেশকে ডেডলাইন দিয়ে দেয় যে কোন দেশ কত সালের মধ্যে ভ্যাট ব্যবস্থা প্রবর্তন করবে। সর্বশেষ ডেট ছিল 1972। 1972 মধ্যে ইউরোপের সব দেশে ভ্যাট ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যায়। তাই আমরা দেখতে পাই যে 1950 থেকে 72 এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইউরোপের প্রায় সব দেশে ভ্যাট ব্যবস্থা প্রবর্তিত হয়। আমরা ইউরোপে কিভাবে ভ্যাট ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল
তার ইতিহাস জানলাম। ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF প্রতিষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF তৃতীয় বিশ্বের দেশগুলোকে লোন দিতে থাকে। এই লোনের সাথে সাথে আমরা জানি আরও দেওয়া হয় বিভিন্ন রকমের শর্ত। IMF-এ তৎকালীন একজন ইকোনমিস্ট ছিলেন, তার নাম অ্যালান টেইট। তাকে ভ্যাটের ফেরিওয়ালা বলা হয়, হকার অফ ভিএটি। তিনি ভ্যাটের উপর একজন অথরিটি ছিলেন। তিনি ভ্যাটের উপর বেশ কতগুলো থিওরিটিক্যাল পুস্তক রচনা করেছেন এবং প্রচুর তার লেখা আছে। তিনি এই তৃতীয় বিশ্বের যে কোনো দেশে লোন দেওয়ার সময় তখন ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF নতুন আর একটা শর্ত যোগ করা শুরু করে, তা হলো মডার্ন ট্যাক্সেশন সিস্টেম, যা ইউরোপ অ্যাডপ্ট করেছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স সিস্টেম। এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স সিস্টেম সবাইকে অ্যাডপ্ট করতে হবে। এর ধারাবাহিকতায় এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশসমূহে একের পর এক ভ্যাট ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে থাকে। দেখা যায় 1990 পর্যন্ত প্রায় 130টার মতো দেশে ভ্যাট ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। আমাদের দেশে কিভাবে ভ্যাট ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো সে সম্পর্কে কিছুটা আলোকপাত করা দরকার। এইরূপ আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেশেও এই আন্তর্জাতিক ওয়েভ আমাদের দেশেও অর্থনীতিতেও এসে লাগে। আমরা 1980-র দশক পর্যন্ত আমাদের যে উন্নয়ন ব্যয়, এই উন্নয়ন ব্যয়ে প্রায় সবটুকুই আমরা বিদেশি অর্থায়নে আমরা অর্থায়ন করতাম। ইতিমধ্যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে আন্তর্জাতিক বিশ্বে ঋণের পরিবেশ কঠিন হয়ে যায়। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF তাদের ঋণের সাথে নানা ধরনের শর্ত জুড়ে দেয়। তাই তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশও চেষ্টা করতে থাকে কিভাবে অভ্যন্তরীণ সম্পদ আরোহণ করে আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্টে অর্থায়ন করা যায়। আমরা 80-র দশকে আমাদের উন্নয়ন ব্যয়ের সম্পূর্ণটুকুই বিদেশি অর্থায়নে আমরা অর্থায়ন করতাম। এখন অভ্যন্তরীণ সম্পদ আরোহণ করতে করতে বর্তমানে আমরা আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে প্রায় 85% আমরা নিজস্ব অর্থায়নে অর্থায়ন করে থাকি। আমরা বর্তমানে যে বৈদেশিক ঋণ নিই তার পরিমাণ খুব কম, প্রায় 7-8 হাজার কোটি টাকা। কিন্তু এ পর্যন্ত আমরা যে বৈদেশিক ঋণ নিয়ে রেখেছি সেই বৈদেশিক ঋণে প্রতি বছরে আমরা ইন্টারেস্ট প্রদান করি প্রায় 2,500 কোটি টাকা। আমাদের বর্তমানে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় 20,000 টাকা। অর্থাৎ আজ যে শিশু জন্মগ্রহণ করে সেই শিশুর মাথার উপরেও বৈদেশিক ঋণের পরিমাণ 20,000 টাকা, যদিও শিশুটি এখনও দেশের কোনো কিছুই ভোগ করেনি। এর ধারাবাহিকতায় আমরা অভ্যন্তরীণ রাজস্ব কিভাবে বেশি আদায় করা যায় সেদিকে আমরা মনোনিবেশ করি। 1989 সালে IMF-এর একটা টিম আমাদের দেশে ভ্রমণ করে। তারা আমাদেরকে মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট ব্যবস্থা প্রবর্তন করার পরামর্শ দেয়। তখন আমাদের আশেপাশে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সাউথ কোরিয়া ভ্যাট ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। জাতীয় রাজস্ব বোর্ডের একটি টিম এই দেশগুলো পরিদর্শন করে, সে দেশের ভ্যাট ব্যবস্থা সম্পর্কে তারা রিপোর্ট প্রদান করে। ইতিমধ্যে 1990 সালে আমাদের দেশে সরকার পরিবর্তিত হয়। নির্বাচিত সরকার 1991 সালে ক্ষমতায় আসে। নতুন নির্বাচিত সরকার অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের প্রয়োজনীয়তা এবং প্রচেষ্টা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঋণের দুষ্প্রাপ্যতা, এই পরিপ্রেক্ষিতে 1991 সালে আমাদের দেশে ভ্যাট আইন প্রবর্তন করা হয়। উল্লেখ্য, ভ্যাট আইন প্রবর্তনের সময়ে যথেষ্ট পরিমাণে প্রশিক্ষণ প্রদান করা হয়নি। ভ্যাট আইন একদিকে কঠিন, অন্যদিকে আমাদের দেশের জনগণ অধিকাংশই যথেষ্ট শিক্ষিত নয়। তাই ভ্যাট ব্যবস্থা সম্পর্কে তাদের সুষ্ঠু ধারণা না থাকার ফলে ভ্যাট ব্যবস্থা যথেষ্ট সম্প্রসারিত হতে পারেনি। আমরা এতক্ষণ আলোচনা করলাম ভ্যাট ব্যবস্থার ইতিহাস, ভ্যাট ব্যবস্থা কিভাবে ইউরোপে প্রতিষ্ঠিত হলো, এরপর কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল এবং কিভাবে আমাদের দেশে ভ্যাট ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো।
এখন আমরা ভ্যাট ব্যবস্থার মূল বৈশিষ্ট্য, তারপর ভ্যাট ব্যবস্থার সুবিধা অসুবিধা এবং আমাদের দেশে ভ্যাট ব্যবস্থার যে ত্রুটি বিচ্যুতিগুলো তার উপরে আমরা আলোকপাত করব। এখন আমরা আলোচনা করব ভ্যাট ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কী। আমরা এখন দেখব ভ্যাট ব্যবস্থার মূল বৈশিষ্ট্য সমূহ কী। ভ্যাট ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো একক কর হার। ভ্যাট ব্যবস্থায় করের হার একটি। আমাদের দেশে ভ্যাট ব্যবস্থায় করের হার 15%। আবগারি আমলে হার ছিল অনেক। একটি কর হার হওয়ার কারণে ভ্যাট ব্যবস্থা প্রশাসনিকভাবে সহজতর। ভ্যাট ব্যবস্থার আর একটি অন্যতম বৈশিষ্ট্য হল উপকরণ কর রেয়াত ব্যবস্থা, ইনপুট ট্যাক্স ক্রেডিট মেকানিজম, যা নিয়ে আমরা ইতোমধ্যে আলোচনা করেছি। পূর্বে প্রদত্ত ভ্যাট নিজ খাতায় যোগ করে নেওয়া হয়, এরপর উপকরণের উপর মূল্য সংযোজন করা হয়, সংযোজিত মূল্য সহ সর্বমোট মূল্যের উপরে ভ্যাট পরিশোধ করা হয়। পূর্বে প্রদত্ত ভ্যাট নিজ খাতায় জমা করে নেওয়ার এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় উপকরণ কর রেয়াত ব্যবস্থা। ভ্যাট ব্যবস্থার আর একটা বৈশিষ্ট্য হলো ভোক্তা কর বিধায় ভ্যাট ব্যবস্থা অত্যধিক সম্প্রসারিত। ভ্যাট ব্যবস্থা খুব সম্প্রসারিত একটি ব্যবস্থা। এখন আমরা দেখব ভ্যাট ব্যবস্থার সুবিধাগুলো কি কি। ভ্যাট ব্যবস্থা পূর্বের কর ব্যবস্থা থেকে সুবিধাজনক। ভ্যাট ব্যবস্থা নিরীক্ষা নির্ভর পদ্ধতি, অডিট বেসড সিস্টেম। ভ্যাট ব্যবস্থাকে বলা হয় অ্যাকাউন্টস বেসড সিস্টেম, অডিট বেসড সিস্টেম। ভ্যাট ব্যবস্থায় হিসাব ব্যবস্থার উপরে নির্ভর করে ভ্যাট ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। হিসাব ব্যবস্থা নিরীক্ষা করে ভ্যাট ব্যবস্থায় রাজস্ব আদায় নিশ্চিত করা হয়। ভ্যাট ব্যবস্থার আর একটা সুবিধা হলো ভ্যাট ব্যবস্থা প্রশাসনিকভাবে সহজ। যেহেতু একটি মাত্র কর হার, তাই ভ্যাট ব্যবস্থা পরিচালনা করা সহজ। ভ্যাট ব্যবস্থায় বিনিয়োগ সুষম হয়, কারণ ভ্যাট ব্যবস্থায় সব স্তরে ভ্যাটের আপতন ঘটে। তাই কোনো বিনিয়োগকারী বিনিয়োগের ক্ষেত্রে তিনি ভ্যাটের বিষয়টি মাথায় রাখেন না। ভ্যাট ব্যবস্থার আর একটা সুবিধা হলো করের ওপর কর আরোপ হয় না। এখানে কোনো ক্যাসকেডিং ইফেক্ট নেই, ট্যাক্স অন ট্যাক্স নেই। মূলত এই ট্যাক্স অন ট্যাক্স না থাকা, এটাই ভ্যাট ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। ভ্যাট ব্যবস্থার আর একটা সুবিধা হলো ভ্যাট ব্যবস্থায় উপকরণ কর রেয়াত নেওয়া যায়। ভ্যাট ব্যবস্থার আর একটা সুবিধা হলো ভ্যাট ব্যবস্থায় ফাঁকির প্রবণতা কম। এখানে যেহেতু অ্যাকাউন্টস বেসড সিস্টেম, অডিট বেসড সিস্টেম, তাই এবং ক্রস চেকিং করা যায়, ইনভয়েস বেসড সিস্টেম বিধায় ক্রস চেকিং করা যায়, এই জন্যে ফাঁকির প্রবণতা কম। ভ্যাট ব্যবস্থার কতগুলো অসুবিধাও রয়েছে। ভ্যাট ব্যবস্থা ক্রস চেকিং করতে হয় বিধায় খুব দক্ষ প্রশাসন ব্যবস্থা দরকার হয়। দক্ষ প্রশাসন ব্যবস্থা ছাড়া ভ্যাট ব্যবস্থা প্রয়োগ করা কঠিন। ভ্যাট ব্যবস্থার আর একটা অসুবিধা হলো যেহেতু একক কর হার, তাই করের হার একটু উঁচু হতে হয়। আবগারি কর ব্যবস্থায় অনেকগুলো হার থাকার কারণে নিম্ন হার থেকে শুরু করে উঁচু হার প্রয়োগ করা সম্ভব, কিন্তু ভ্যাট ব্যবস্থায় একটি মাত্র হার থাকার কারণে করের হার উঁচু হতে হয়। ভ্যাট ব্যবস্থায় আর একটা অসুবিধা হলো হিসাব নির্ভর হওয়ার কারণে পরিপালন ব্যয় বেশি। ভ্যাট ব্যবস্থায় যেহেতু প্রচুর হিসাবপত্র সংরক্ষণ করতে হয়, রেজিস্টার সংরক্ষণ করতে হয়, তাই এই সমস্ত সংরক্ষণ করতে যথেষ্ট খরচ হয়, তাই পরিপালন ব্যয় বেশি। আমরা ভ্যাট ব্যবস্থার সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করলাম। আমরা ইন্ট্রোডাক্টরি পর্যায়ে আর একটা বিষয় আলোচনা করে আমাদের ইন্ট্রোডাক্টরি ট্র্যাক আমরা শেষ করব। তা হলো আমাদের দেশে ভ্যাট ব্যবস্থার বিচ্যুতিসমূহ। আমরা জানি ভ্যাট ব্যবস্থার প্রাণ হলো উপকরণ কর রেয়াত ব্যবস্থা। উপকরণ কর রেয়াত ব্যবস্থা হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের সকল স্তরে সকল ভ্যাটযোগ্য পণ্য বা সেবার ক্ষেত্রে উপকরণ কর রেয়াত ব্যবস্থা কার্যকর করা। কিন্তু আমাদের দেশে ভ্যাট ব্যবস্থায় তা পরিপূর্ণভাবে কার্যকর করা সম্ভব হয়নি। ক্রমে ক্রমে বেশ কিছু ডিস্টরশনস অর্থাৎ বিচ্যুতি আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায় অনুপ্রবেশ করেছে। তার মধ্যে একটি অন্যতম হলো মূল্য ঘোষণা। মূল্য ঘোষণা ভ্যাট ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয়। ভ্যাট ব্যবস্থায় ভ্যাট আদায় করা হবে মূল্য সংযোজনের উপর, কিন্তু আমাদের দেশে অ্যাকাউন্টিং সিস্টেম দুর্বল হওয়ার কারণে এই মূল্য সংযোজনের পরিমাণ নিশ্চিত হওয়া যায় না। তাই আমরা
মূল্য ঘোষণার পদ্ধতি বহাল রেখেছি। মূল্য ঘোষণার মাধ্যমে এবং মূল্য ঘোষণা অনুমোদন করার মাধ্যমে আমরা নির্দিষ্ট পরিমাণ মূল্য সংযোজন আমরা নিশ্চিত করি, যার ফলে সরকারের রাজস্ব আদায় নিশ্চিত হয়। আর একটি ডিস্টরশন হলো করের উপর কর। আমরা জানি ভ্যাট ব্যবস্থায় করের উপর কর থাকে না, ট্যাক্স অন ট্যাক্স থাকে না। ট্যাক্স অন ট্যাক্স আবগারি কর ব্যবস্থার বৈশিষ্ট্য। ট্যাক্স অন ট্যাক্স থেকে উত্তরণ করার জন্যই আমরা ভ্যাট ব্যবস্থা প্রবর্তন করেছি। কিন্তু যেহেতু আমরা সর্বস্তরে ইনপুট ট্যাক্স ক্রেডিট মেকানিজম এস্টাবলিশ করতে পারিনি, তাই আমাদের ভ্যাট ব্যবস্থায় এখনও কোনো কোনো ক্ষেত্রে করের উপর করের আপতন রয়ে গেছে। আমাদের দেশের ভ্যাট ব্যবস্থার আর একটি ডিস্টরশন হলো ট্যারিফ মূল্য। আমরা ট্যারিফ মূল্য নির্ধারণ করে দিয়ে থাকি। জাতীয় রাজস্ব বোর্ড অনেক পণ্যের ক্ষেত্রে ট্যারিফ মূল্য নির্ধারণ করে দেয়। সেই ট্যারিফ মূল্যের উপর উৎপাদন পর্যায়ে ভ্যাট পরিশোধ করতে হয়, যা স্ট্যান্ডার্ড ভ্যাট সিস্টেম থেকে বিচ্যুতি। আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায় আর একটি বিচ্যুতি হলো সংকুচিত ভিত্তিমূল্য। সেবার ক্ষেত্রে সংকুচিত ভিত্তিমূল্য বিদ্যমান রয়েছে। আমরা জানি আমাদের দেশে ভ্যাটের হার 15%, কিন্তু সেবার ক্ষেত্রে আরও 10টি সংকুচিত ভিত্তিমূল্যে ভ্যাটের হার রয়েছে, যা আমরা পরবর্তীতে দেখব। তাই ভ্যাটের ক্ষেত্রে একটি মাত্র হার থাকার পরেও আমরা বিভিন্নভাবে আরও 10টি হার এই ভ্যাট ব্যবস্থায় অনুপ্রবেশ ঘটিয়েছি, যা স্ট্যান্ডার্ড ভ্যাট সিস্টেমের পরিপন্থী। আমাদের দেশের ভ্যাট ব্যবস্থার আর একটি বিচ্যুতি হল এটিভি, অ্যাডভান্স ট্রেড ভ্যাট। ট্রেডিং পর্যায়ে অর্থাৎ ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট আমদানি পর্যায়ে অ্যাডভান্স আদায় করে নেওয়া হয়। এই আমদানি পর্যায়ে অ্যাডভান্স ভ্যাট আদায় করে নেওয়া, এটা ভ্যাট ব্যবস্থার একটি ডিস্টরশন। আমাদের দেশের ভ্যাট ব্যবস্থার আর একটি বিচ্যুতি হলো টার্নওভার কর। টার্নওভার করের হার 3%। যে সমস্ত প্রতিষ্ঠান 70 লক্ষ টাকার নিচে বার্ষিক বিক্রয় করে, সেই সমস্ত প্রতিষ্ঠানকে 3% হারে টার্নওভার কর দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। যেখানে ভ্যাটের হার 15%, সেখানে টার্নওভার করের হার 3% হওয়ার ফলে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়। অথচ যদিও কিছু কিছু পণ্যের এবং সেবার ক্ষেত্রে টার্নওভার কর অনুমোদন করা হয় না। কুটির শিল্প আমাদের দেশের ভ্যাট ব্যবস্থার আর একটা বিচ্যুতি। কুটির শিল্পের উপর কোনো ভ্যাট বা টার্নওভার কর আরোপিত নেই। কুটির শিল্প হতে হলে 3টি শর্ত পালন করতে হয়। বার্ষিক বিক্রয়ের পরিমাণ 40 লক্ষ টাকা, মেশিনারিতে বিনিয়োগের পরিমাণ 25 লক্ষ টাকা। আর এই ধরনের প্রতিষ্ঠান লিমিটেড কোম্পানি হতে পারবে না। কুটির শিল্পের উপরে আমি আগেই বলেছি কোনো ভ্যাট বা টার্নওভার কর আরোপিত নেই, যদিও কিছু কিছু পণ্য নির্দিষ্ট করা আছে যে পণ্যগুলোকে কুটির শিল্পের সুবিধা প্রদান করা হয় না। আমাদের দেশের ভ্যাট ব্যবস্থার আরও একটি বিচ্যুতি হলো সেবার সংজ্ঞা নির্ধারণ। বিভিন্ন সেবার সংজ্ঞা নির্ধারণ করে দেওয়া আছে, যার ফলে কোনো একটি সেবা কোন সংজ্ঞার আওতায় পড়বে তা নির্ধারণ করা জটিল হয়। অগ্রিম পরিশোধ আমাদের দেশের ভ্যাট ব্যবস্থার আরও একটা বিচ্যুতি। পণ্যের ক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট কারেন্ট চলতি হিসাব সংরক্ষণ করি। চলতি হিসাবের অর্থ হলো অগ্রিমভাবে সরকারি খাতে ট্রেজারি চালানের মাধ্যমে ভ্যাট জমা দিতে হয়। জমা দিয়ে চলতি হিসাবে স্থিতি রাখতে হয় এবং পণ্য সরবরাহ দেওয়ার সময় ওই স্থিতি থেকে ভ্যাটের পরিমাণ বিয়োগ করা হয়। এভাবে অগ্রিম পরিশোধের বিধান করা হয়েছে। আমরা এতক্ষণ আমাদের ভ্যাট ব্যবস্থার উপর ইন্ট্রোডাক্টরি আলোচনা করলাম। আমাদের এই ভ্যাট ভিডিও টিউটোরিয়ালের উদ্দেশ্য হলো ভ্যাট সম্পর্কে জনগণের মধ্যে সাধারণ ধারণা পৌঁছে দেওয়া, তাদেরকে ভ্যাটের বিষয়ে বেসিক নলেজ দেওয়া। এই ভিডিও টিউটোরিয়ালের অনেকগুলো ট্র্যাক থাকবে। আমরা প্রথম ট্র্যাকে ভ্যাটের উপরে কিছু সাধারণ আলোচনা করলাম। এরপর আমরা দ্বিতীয় ট্র্যাকে যাব, ভ্যাটের উপর নিবন্ধন।